রেশমি হাত ইশারা করছে। লোকটি বাইক দাঁড় করায়। মেয়েটিকে এত রাতে কবরস্থানের পাশে দেখে অবাক হয়ে যায়। কে আপনি? এত রাতে কি করছেন এই কবরস্থানে? আমি রেশমি। আমার স্বামীর লাশ দাফন করতে এসেছিলাম। দাফন করা হয়ে গেছে, এবার বাড়ি যাব। আপনি তো বিরমপুর হয়ে যাবেন। যদি দয়া করে আমাকে ওই 3 মাথার মোড়ে নামিয়ে দেন, খুব উপকার হয়। আপনি একটা মেয়ে মানুষ, একা কেন লাশ দাফন করতে এসেছেন? আমাদের বাড়িতে আর কেউ নেই, আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই, তাই আমি একাই এসেছিলাম। লোকটির মনে সন্দেহ হলেও মায়া হলো তার ওপর। ঠিক আছে, আপনি চাপুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। মেয়েটিকে পিছনে বসিয়ে বাইক নিয়ে এগিয়ে যেতে লাগলো। পরদিন সকাল, কয়েকজন মাঠে কাজ করতে যাচ্ছে। এমন সময় একজন গাছের ওপর দিকে তাকিয়ে দেখে একটা লাশ ঝুলছে। আরে লাশ লাশ, ওই দেখ, গাছের ওপর একটা লাশ ঝুলছে। ধরাধরি করে তারা লাশটাকে নিচেতে নামালো। তাড়াতাড়ি পুলিশকে খবর দিয়ে আয়। একজন পুলিশকে খবর দিতে গেল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হলো। কি করে মারা গেল কেউ জানো? না স্যার, আমরা মাঠে কাজ করতে যাওয়ার সময় গাছের ওপরে লাশটাকে দেখতে পাই। ঠিক আছে, ভালো করে সার্চ করে দেখো লাশের কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। কনস্টেবল দেখে বলল, স্যার, একটা মানি ব্যাগ আর একটা মোবাইল পাওয়া গেছে। ঠিক আছে, অন করো। ওকে স্যার। অন করতেই একটা কল এলো। অফিসার রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি শ্রাবণী বলছি, এটা আমার দাদার নাম্বার। আপনার দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি বিরামপুরে চলে আসুন। অ্যাক্সিডেন্ট? কি করে হলো? রাত থেকে আমার দাদাকে ফোনে পাইনি। কি হয়েছে বলুন তো? আপনারা তাড়াতাড়ি এখানে আসুন, তারপর সব বলছি। কিছুক্ষণের মধ্যেই শ্রাবণী আর তার আব্বু ওখানে এসে উপস্থিত হলো। তার দাদার এরকম অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল তারা। দাদার কি করে এমন হলো? কে খুন করলো আমার দাদাকে? আপনারা চিন্তা করবেন না, আমরা এই যথাযথ তদন্ত করে আসল খুনিকে খুঁজে বের করব। আমরা এখন লাশ হাসপাতালে নিয়ে যাচ্ছি। পোস্টমর্টমের কাজ সম্পূর্ণ হলে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। এরপর একটা অ্যাম্বুলেন্স এসে লাশ নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই একজন গ্রামবাসী শ্রাবণীর কাছে এগিয়ে এলো। দিদিমণি, এই জায়গাটা একদমই ভালো নয়। আমার মনে হয় আপনার দাদা ডাকিনীর খপ্পরে পড়েছিল। ডাকিনি? হ্যাঁ দিদিমণি, কিছুদিন আগে এই রকমই একজনকে ডাকিনী তার মায়া দেখিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তার ভাগ্য ভালো, তাই বেঁচে গেছে। আমার দাদার যে সর্বনাশ করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। আপনারা কি সেই ব্যক্তির ঠিকানাটা বলতে পারবেন? না দিদিমণি, আমরা তার ঠিকানা জানি না, তবে তার বাড়ি বিরামপুর থেকে খুব বেশি দূরে নয়। ছেলেটার নাম ছিল আমির। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করব। আসর বাদ শ্রাবণীর দাদার কবর হয়ে গেল। শ্রাবণী তারপর রেশমি পাশের রুমে চলে গেল। আমার অজান্তেই আমি রেশমির প্রতি কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছি। তবে রেশমির চালচলনও কেমন যেন রহস্যময়। তার বোনের লাশ দাফন থেকে এই বাড়িতে তার একা থাকা
সবই কেমন রহস্যময়। খানিক পর রেশমি চা নিয়ে ঢুকলো। নাও চা খাও, আমি তোমার বিছানা করে দিচ্ছি, ঘুমিয়ে পড়বে। আমির চা খাচ্ছে। এদিকে রেশমি সুন্দর করে খাটে বিছানা করে দিচ্ছে। কি ব্যাপার, রেশমি আমার জন্য এখানে বিছানা করে দিচ্ছে, ও কোথায় শোবে? একটাই তো রুম। রেশমি, তুমি কোথায় শোবে? একটাই তো রুম। আমার জন্য চিন্তা করতে হবে না, আমি রান্নাঘরে শুয়ে পড়ব। না না, তা কখনো হয় নাকি? আমি বারান্দায় শুয়ে পড়ছি, তুমি এখানে শুয়ে পড়ো। এইখানে ভোরবেলায় খুব ঠান্ডা করে, তুমি ভিতরে শোও, আমি রান্নাঘরে শুয়ে পড়ব। এই রুমে তো আর একটা তক্তপোষ আছে, আমি না হয় ওই তক্তায় শুয়ে পড়ছি, তুমি খাটে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। আমির তক্তা বসে শুয়ে পড়ল। রেশমি লাইট ল্যাম্পটা জ্বালিয়ে বাইরে বেরিয়ে গেল। আমির চুপচাপ শুয়ে আছে, মনের মধ্যে হাজার প্রশ্ন উকি দিচ্ছে। এখানে থাকাটা কি ঠিক হচ্ছে? একটা অপরিচিত মেয়ের সাথে এইভাবে না আসাটাই ভালো ছিল। এইসব বিভিন্ন প্রশ্ন নিজের মনের মধ্যে করে চলেছে। এমন সময় রেশমি ফ্রেশ হয়ে হাঁটু পর্যন্ত পাতলা নাইটি পরে খাটের ওপর তার মোমের মতো পা ছড়িয়ে শুয়ে পড়ল। আমিরের বুকটা ধক করে উঠল। চুপ করে মরার মতো শুয়ে রইল আমির। বুঝে উঠতে পারছে না কি করবে।